আসসালামু আলাইকুম। নোয়াখালী এক্সপ্রেসের দর্শকবৃন্দ, গত 10ই মে এনসিপি তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় 100টি উপজেলা এবং পৌরসভায় তাদের স্থানীয় নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের নাম ঘোষণা করেছে। নোয়াখালী পৌরসভাতেও আমরা জানি যে একজন প্রার্থী ঘোষণা করেছে আমাদের কাজী মঈনুদ্দিন তানভীর ভাই। আজকে আমরা ওনার সাথে বসেছি আপনাদের কিছু প্রশ্ন এবং ওনার যে নির্বাচনী প্ল্যান এবং এই পৌরসভা নিয়ে যে ওনার প্ল্যান সেগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু জানতে। তো আমরা আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কাজী মঈনুদ্দিন তানভীর ভাইকে। ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের যেহেতু গত 10ই মে আপনাদের দল থেকে এই যে আপনাদের এত তাড়াতাড়ি এখন পর্যন্ত তো ঘোষণা হয়নি যে আসলে স্থানীয় নির্বাচন কবে হবে বা কখন হবে। তো তার আগেই আপনাদেরকে পূর্ব প্রস্তুতি বলি বা যেভাবে বলি পূর্ব প্রস্তুতি হিসাবে আপনাদেরকে প্রার্থী ঘোষণা করেছে। তো যেহেতু আপনাদেরকে প্রার্থী ঘোষণা করেছি, ইউ আর অফিসিয়ালি এই ক্যান্ডিডেট। তো যেহেতু আপনি ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনার কাছে আমার কিছু প্রশ্ন এবং আমাদের যারা ভিউয়ার রয়েছেন তাদের কিছু প্রশ্ন রয়েছে। সো সেই প্রশ্নগুলোই আমরা করতে চাচ্ছি আর কি আপনাকে। নিঃসন্দেহে আপনি করতে পারেন। জি, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ভাই, নোয়াখালী পৌরসভার মতো একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল এরিয়া, এখানে অনেক হেভিওয়েট প্রার্থী আছেন। তার ভিড়ে আপনাকে নোয়াখালীতে জুলাই আন্দোলন পরবর্তী গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপি আপনাকে মনোনয়ন দিলেন। বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? বিষয়টাকে আমি দেখেন, আপনি লক্ষ্য করবেন যে আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2025 সালের 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে। এরপরে আমরা আসলে খুব অল্প সময় পেয়েছি আমাদের দল গোছানোর জন্য। এর পরবর্তী আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন বা বিভিন্ন সমসাময়িক অনেকগুলো ইস্যুতে আমরা রাজপথে ছিলাম। তারপরেই দেখা গেছে যে আপনার জাতীয় নির্বাচন চলে এসেছে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের যে সাংগঠনিক যে বিস্তার সেটার দিকে আমরা খুব বেশি মনোযোগ দিতে পারিনি। তো সেই বাস্তবতাটাকে সামনে রেখেই যে আমাদের এই আগাম প্রার্থিতা ঘোষণার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন জেলা থেকে উপজেলা থেকে একদম গ্রাম পর্যন্ত, একদম তৃণমূল পর্যন্ত যেন আমাদের সাংগঠনিক বিস্তারটাকে জোরদার করতে পারি। এর পাশাপাশি হচ্ছে যে গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো যেন আমরা দলের প্রতিনিধি হয়ে ডোর টু ডোর আমরা মানুষের কাছে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আমরা জানতে পারি এবং সেই আলোকে আমরা আমাদের কর্মপন্থা ঠিক করতে পারি। সেজন্যই মূলত এত অগ্রিম আমাদের দলের প্রার্থী ঘোষণা করা। বুঝতে পারছি ভাই। আপনাকেই নোয়াখালী পৌরসভার মতো একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন এরিয়াতে পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে করুন, আপনি ওই বিষয়টাকে কীভাবে দেখছেন? আমি নিঃসন্দেহে দেখি যে এটা আমার প্রতি আমার হায়ার ম্যানেজমেন্ট বা আমার দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি বিষয়টাকে এভাবেই দেখি যে এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ আমি প্রস্তুত। কারণ হচ্ছে যে আমি এই শহরে আমার বেড়ে ওঠা এবং হচ্ছে এই শহরের মানুষজনের কালচার, কৃষ্টি কালচার কী সেটা সম্পর্কে আমি খুব ভালো অবগত। আমি এই শহরের যেহেতু একজন নাগরিক, স্থায়ী বাসিন্দা, সেই কারণে পৌরসভার নাগরিকদের অ্যাকচুয়াল প্রবলেমগুলো কী সেগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবে অবগত। তো আমি আশা করছি যদি আমরা দলগতভাবে যদি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি, আশা করি এই সমসাময়িক যে সমস্যাগুলো আমাদের পৌরসভার নাগরিকরা ফেস করছেন সেখান থেকে পরিত্রাণে আমরা একটা উপায় বের করতে পারবো। জি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এই যে 10 তারিখ যে প্রেস ব্রিফিং হলো, সেখানে সার্জিস আলম সাহেব বলেছেন যে অন্য কোনো দল থেকেও যদি কেউ আমাদের এখানে প্রার্থী হতে চায় অথবা বিগত ফ্যাসিস্ট আমলের সাথে হয়তো কানেকশন আছে, কোনো ফৌজদারি মামলা নেই, এমন কেউ যদি আমাদের সাথে এসে আমাদের প্রার্থী হতে চায়, প্রার্থী হতে পারবে। আমার প্রশ্নটা একটু ভিন্ন জায়গায়। এনসিপি গণ অভ্যুত্থানের উপর দিয়ে উঠে আসা দল, অবশ্যই এই গণ অভ্যুত্থান একটা বিশাল ম্যান্ডেট, সেই ম্যান্ডেট জনগণেরই ম্যান্ডেট। এত বড় একটা ম্যান্ডেট নিয়ে উঠে আসার পরেও অন্য সংগঠন থেকে নেতৃবৃন্দ বা হচ্ছে আপনার ফ্যাসিস্টের জনশক্তিদের থেকে নিয়ে এসে আপনাকে প্রার্থী ঘোষণা করতে হবে কেন? দেখেন, বিষয়টা ঠিক ওই রকম না ব্যাপারটা। আপনি যদি আওয়ামী লীগের রাজনীতিকে আপনি যদি বলেন, আপনি পুরোপুরি অপ্রাসঙ্গিক অবশ্যই করতে পারবেন না। আওয়ামী লীগ নিঃসন্দেহে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল ছিল এবং একটা আদর্শকে আসলে কখনো গলা টিপে হত্যা করা যায় না, তাকে হয়তো বা দমিয়ে রাখা যায়। সে জায়গায় আমাদের কৌশলটা যেটা, আপনি লক্ষ্য করবেন জুলাই আন্দোলনে অনেক আওয়ামী লীগ পরিবারের সন্তানরা, অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোপনে বা আত্মপ্রকাশে অনেকেই কিন্তু আমাদেরকে
সাপোর্ট দিয়েছে, এটা বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। যেটা আমরা যারা রাজপথে অবস্থান করেছি, আমরা যারা রাজপথে ছাত্রদের পাশাপাশি তাদের ব্যানগার্ড হিসেবে আমরা যখন ছিলাম, তখন আমরা দেখেছি অনেক আওয়ামী লীগ সাপোর্টার, উনি হয়তো বা কোনো ফৌজদারি অপরাধ করে নাই, উনি কারোর উপরে জুলুম করে নাই, কিন্তু মনে প্রাণে উনি হয়তো বা আওয়ামী আদর্শে বিশ্বাসী। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে হাসিনার যেই শাসনামলটা ছিল, আওয়ামী লীগেরও অনেক কর্মী সমর্থক আওয়ামী লীগ হাসিনার এই শাসন ব্যবস্থাটাকে পছন্দ করতো না। কিন্তু তার আমাদের যে দলকানা নীতি, আপনি এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবার ক্ষেত্রে একই, যে দলকানা নীতির কারণে আমরা আসলে মন্দকে মন্দ বলতে পারি না, ভালোকে ভালো বলতে পারি না, যার কারণে অনেকে হয়তো বা নিজের জায়গা থেকে এটা প্রতিবাদ করতে পারে না। কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগে ভালো মানুষ ছিল না। আমরা ওই ভালো মানুষদেরকে ওয়েলকাম জানাই, যারা সব কিছুর শেষে আমার দেশের জন্য চিন্তা ভাবনা করবে, সবার আগে আমার দেশকে নিয়ে চিন্তা ভাবনা করবে। ভাই আপনার কথা যে টেনেই আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ভাই আপনার সংগঠনে হওয়া পর্যন্ত ঠিক আছে, তারা আপনার জনশক্তি হতে পারে, আপনার সংগঠনের মেম্বার হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু নির্বাচনে সরাসরি প্রার্থী দিয়ে দেওয়ার ব্যাপারটাও বলা না, নির্বাচনে প্রার্থিতার বিষয়টা হচ্ছে কি, এখানে আসলে বাস্তবতা এবং হচ্ছে যে বিবেক, দুটাকেই আমাদেরকে আসলে সংমিশ্রণে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে ওই যে আমরা যারা ক্লিন ইমেজধারী, যাদের এলাকায় ব্যাপক জনপ্রিয়তা আছে, যারা বিগত ফ্যাসিস্ট আমলের ভিতরেও জনকল্যাণমূলক কাজ করেছে, এরকম কিছু প্রতিনিধি তো আছেই, মন্দের ভিতরে তো অনেক ভালোও আছে। আমরা সেই ভালোগুলোকে আমরা টেনে নিতে চাই। আমরা মূলত এনসিপি মূলত বাংলাদেশে যেই পার্থক্যটা তৈরি করতে চাচ্ছে, হক এবং বাতিলের একটা পার্থক্য। বাংলাদেশে হকপন্থার একটা রাজনৈতিক আদর্শ হোক, আর যারা দুশ্চরিত্রের বা যারা হচ্ছে যে দুষ্টপনা মনের ভিতরে ধারণ করে, তাদের একটা পক্ষ হোক। আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ করতে চাই। সেই ক্ষেত্রে যে কোনো দেশপ্রেমিক লোককে আমরা স্বাগত জানাবো, যারা মানুষের উপরে অন্যায় জুলুম অত্যাচার করেনি তাদেরকে। বুঝতে পারছি ভাই। এবার ভাই আমরা জাতীয় রাজনীতি নিয়ে তো অনেকক্ষণ কথা বললাম, এখন আমরা আবার হচ্ছে যে আপনার কনস্টিটিউশন এরিয়াতে আসি। ভাই আমাদের সবার একটা বার্নিং কোয়েশ্চেন্স থাকে। সাপোজ আমরা ধরে নিলাম আপনি মেয়র নির্বাচিত হলেন, তাহলে প্রথম 100 দিনে আপনি এই পৌরসভাবাসীদের জন্য প্রথম কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করবেন? দেখুন, আমার একটা ভিশন আছে। আমার ভিশনটা হচ্ছে কি, আমার ভিশনের আপনি থিমটা বলতে পারেন ক্লিন সিটি, গ্রিন সিটি। তো এটা যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি, যে শুধুমাত্র হচ্ছে যে আমি শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করবো এবং শহরে গাছ লাগিয়ে সবুজায়ন করবো, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না। দুর্নীতি, দুঃশাসন, জলাবদ্ধতা, ময়লা, যাবতীয় শহরের যত বেসিক প্রবলেম আছে, আমি মূলত সেগুলো নিয়ে কাজ করতে চাই এবং সেগুলোকে আমি এই সিটি থেকে ক্লিন করতে চাই। আর গ্রিন সিটি মিনস হচ্ছে যে আমরা যেভাবে গাছ থেকে যেভাবে অক্সিজেন নিই, সবুজায়ন যেভাবে আমাদেরকে অক্সিজেন দিয়ে প্রফুল্ল রাখে, তো সেই ক্ষেত্রে এমন কিছু সোসিও ইকোনমিক স্ট্রাকচার আমি পৌরসভায় দাঁড় করাতে চাই, যার মাধ্যমে একটা মানুষ নোয়াখালী পৌরসভায় বসবাস করে শান্তি অনুভব করবে, যে মনে করবে যে না, সে আসলেই একটা প্রকৃতির মাঝে বসবাস করছে। তো আধুনিক এবং প্রকৃতির মিশেলে আমি নোয়াখালীকে করতে চাই। সেই ক্ষেত্রে প্রথম 100 দিনে আমার প্রায়োরিটি সেটা হচ্ছে যে অবৈধ দখলদার মুক্ত নোয়াখালী পৌরসভা করা। আপনি দেখবেন আমাদের ফুটপাত অবৈধভাবে দখল করা, যত্রতত্র যেখানে সেখানে হকাররা দোকান খুলে বসে আছে, এটার কোনো সিস্টেমেটিক ওয়ে নেই। আপনি দেখবেন যেখানে সেখানে পার্কিং হচ্ছে, এটার কোনো প্রপার ব্যবস্থা নাই। যেখানে ড্রেনেজ ব্যবস্থা, সেখানে নোয়াখালী পৌরসভার মতো একটা পৌরসভায় কোনো মাস্টার প্ল্যান ধরে কোনো ড্রেনিং সিস্টেম নেই। এটা আমাকে খুব অবাক করে। আপনি দেখবেন আমাদের বিভিন্ন ওয়ার্ডে ড্রেনিং সিস্টেম এত সেকেলে যে এটা আমাদেরকে খুব পেড়া দেয়। এবং আমার মোস্ট প্রায়োরিটি থাকবে ময়লাকে নিয়ে। প্রথম 100 দিনে আমার সবচেয়ে বড় যে ইয়েটা থাকবে যে আমি ময়লাকে নিয়ে সবার আগে কাজ করব, বর্জ্য ব্যবস্থাপনাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। বুঝতে পারছি, ঠিক আছে ভাই, আমরা বুঝলাম। এখন আপনি অবৈধ ফুটপাতের কথা বললেন। আমাদের জেনজিদের কোয়েশ্চেন যেটা ছিল যে অবৈধ ফুটপাতে আমরা দেখেছি ঢাকা মহানগরে বা যে যখন অবৈধ ফুটপাত উঠিয়ে দেওয়া হয়, তখন যারা ক্ষমতাসীন বা যারা আসলে দখল করে রাখছে তাদের আসলে ক্ষতি হয় না, ক্ষতিটা হয় ওই দিন মজুরের, যে আসলে দিনেরটা নিয়ে দিন খায়। তাদেরকে পুনর্বাসন বা তাদের যে পরিবার চালানোর জন্য আপনার পরিকল্পনা কি হবে?
অবশ্যই এটা আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন, এবং এটা অবশ্যই আমাদের বিবেচনায় রেখেই আমাদের প্ল্যানটা আমাদেরকে সাজাতে হবে। সেক্ষেত্রে যেটা, যে অবৈধ হকার যারা, তাদেরকে আমরা আমরা তাদেরকে নিয়ে আগে একটা সার্ভে করব। আমরা একটা ডাটাবেস করতে চাই, যে ডাটাবেজে যে আসলে প্রকৃতপক্ষে কারা দিনমজুর, মানে কাদের সমস্যা কতটুকু। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের যে নোয়াখালী শহরের অনেক ফুটপাত দোকানদার, তাদের মার্কেটের ভিতরে একটা দোকান আছে, ফুটপাতে একটা দোকান আছে, ফুটপাতে সেল বেশি হয়। সেল বেশি হচ্ছে, সে এইটাকে মিস ইউজ করতেছে। আপনি বললেন যে আপনি অবৈধ হকারদের ব্যাপারে আপনি একটা ব্যবস্থা নেবেন। এখন আমার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে অবৈধ হকার যারা রয়েছেন, তারা আমরা যাদেরকে অবৈধ বলা হচ্ছে, তারা অধিকাংশ ক্ষেত্রে দিনমজুর বা ফ্যামিলি চালানোর জন্য হকারে তারা ব্যবসা করছে। কারণ মাইজদিতে যখন বড় একটা সুপার মার্কেটে দোকান নিতে হলে 20 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়। তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে আসলে নিজেদের জীবন পরিচালনা করবে? এবং আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে এনি কাইন্ড অফ কার্ড দেওয়া হবে কিনা, আবার হকার কার্ড বা এরকম টাইপ? না, আমরা হচ্ছে কস্ট মিনিমাইজ। আমার একটা প্রধান লক্ষ্য থাকবে যে কস্ট মিনিমাইজ, কিভাবে আমি জনগণের টাকাকে কম খরচ করে সেটাকে আমি বেটার আউটপুট দিতে পারবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি কার্ডকে ইগনোর করেই চলবো। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের নোয়াখালী শহরে হকার্স মার্কেট আছে। এখানে ব্যাপারটা যেখানে আমরা মানুষকে কর্মমুখী করব, সেখানে কেন আমরা উচ্ছেদের বিষয়টা চিন্তা করছি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, হয়তো বা আমাদের নোয়াখালী শহরেই বলি, যারা প্রকৃতপক্ষে হকার এবং তাদের তুলনায় ছদ্মবেশী হকারের সংখ্যা অনেক বেশি। ব্যাপারটা আপনাকে আমি এভাবে ব্যাখ্যা করে বলি, যে যার একটা মার্কেটের ভিতরে একটা দোকান আছে, সে একটু বেশি মুনাফার জন্য সে ফুটপাতে একটা দোকান দিয়ে বসে আছে। এরকম আপনি অহরহ দোকানদার আমি এই শহরে দেখতে পাই। আবার আরেকটা জিনিস দেখবেন, যে আমাদের নোয়াখালীতে একটা হকার্স মার্কেট আছে, কিন্তু প্রকৃতপক্ষে হকারদের জন্য ওই হকার্স মার্কেটে কোনো জায়গা নেই। সেটা দখল করে আছে বিভিন্নভাবে মালিক পক্ষ বা যেই মালিক সমিতি রয়েছে, তারা এই বেশি মুনাফার জন্য, বেশি লাভের জন্য তারা বিভিন্ন দামে এবং উচ্চ মূল্যে এই দোকানগুলো ভাড়া দিচ্ছে, এবং হচ্ছে যে মুনাফার দিকে সবার প্রফিট ম্যাক্সিমাম। কিন্তু অ্যাকচুয়ালি হকারদের কল্যাণের জন্য এই হকার্স মার্কেটটা ব্যবহৃত হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার যেটা প্ল্যান, সেটা হচ্ছে যে আমি একটা ডাটাবেস করতে চাই, একটা সার্ভে করতে চাই, যে আসলে আমাদের হকাররা কারা প্রকৃতপক্ষে সমস্যার জর্জরিত। তাদেরকে আমি পুনর্বাসন করতে হবে। তাদের জন্য আমি পুনর্বাসনের জন্য আলাদা পৌরসভার নিয়ন্ত্রিত কোনো যদি প্লেস থাকে, সেখানে আমি হলিডে মার্কেটের একটা ব্যবস্থা করব, অথবা সান্ধ্যকালীন কোনো একটা পিরিয়ডের জন্য তারা যেন তাদের ব্যবসাটা পরিচালনা করতে পারে। যখন তাদের পিক আওয়ার থাকে, ব্যবসার একটা পিক আওয়ার থাকে, ওই সময়টা তাদের জন্য কোনো বিকল্প জায়গায় উন্মুক্ত করা যায় কিনা, তাদেরকে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে। নিশ্চয়ই আমি সেটা জোর করে করতে চাই না, একটা প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা তাদের বিকল্প ব্যবস্থা অবশ্যই করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এই ব্যাপারটাতে আমারও একটা ইন্টারেস্টে জাগলো। হকার বিজনেসটা রাইট নাও ইজ বুমিং। আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরাও পর্যন্ত হকার বিজনেস করছে। তারা আমাদের জেনেক্সদের মতো করে লজ্জা পাচ্ছে না, তারা জেনজিদের মতো করে তারা চিন্তা করছে আই হ্যাভ টু মেক মানি, দ্যাটস ওয়াই আই এম ডুইং দ্যাট, অ্যান্ড কাজে কোনো লজ্জা নেই। এখন ভাই, হকারের তো একটা নতুন ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে। কারণ আমরা যদি দেখি, একটা দোকান যখন ভাড়া নিতে হয়, স্টার ডেকোরেশন আছে, দোকান ভাড়া আছে, দোকানে অ্যাডভান্স 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিতে হয়। কিন্তু একটা হকার উনি 1 লাখ টাকা নিয়ে একদম সব মিলিয়ে কিন্তু পরের দিনে নেমে যেতে পারছেন। তো সেই ক্ষেত্রে এই যে নতুন করে একটা ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে যারা দিন মজুর একমাত্র তারাই হকারি করতে পারবে, সেক্ষেত্রে জেনজিদের ইন্টারেস্টের বাইরে আপনার চিন্তা চলে যাচ্ছে কিনা? না, অবশ্যই না। আমি জেনজিকে 100% স্যালিউট জানাই, এবং এই কারণে স্যালিউট জানাই, তারা যে এই জড়তাটা, এই মিথটা ভাঙতে পারছে, যে লজ্জার যে জড়তা। দেখেন, আমি দীর্ঘ অনেকদিন আমি ব্যাংকিং পেশার সাথে যুক্ত ছিলাম, তো কর্পোরেট লাইফটা আমি এনজয় করে এসেছি। তো সেক্ষেত্রে আমি দেখলাম আসলে আমরা আর ছোটোবেলা থেকে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে আমি জন্মগ্রহণ করার পরে আমাকে পড়ালেখা করতে হবে, আমাকে মাস্টার্স শেষ করতে হবে, এবং শেষের পরে আমাকে দেখা গেছে চাকরির পিছনেই দৌড়াইতে হবে। এই যে একটা জেনারেল কনসেপ্ট নিয়ে কিন্তু আমাদের জেনজি, বা আমরা যদি আপনি বলেন যে মিলেনিয়াম জেনারেশন, যেটা আমরা এভাবেই বড় হয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে কাজের কোনো আপনার অমর্যাদা নেই। আপনি আপনার আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি যে কোনো ব্যবসা করতে পারেন, এবং নিশ্চয়ই যে কোনো ব্যবসা চাকরির চেয়ে অনেক উত্তম। এবং জেনজিদেরকে আমি ইদানিং আমরা লক্ষ্য করেছি, অনেক অসাধারণ বিজনেস আইডিয়া নিয়ে আমাদের জেনজিরা শহরে বিভিন্ন জায়গায় হকারের স্টাইলে বিভিন্ন ছোট স্টল করে ওনার বিজনেস পরিচালনা করতেছে। এটা দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি, এবং রাজনৈতিকভাবেও আমি অনুপ্রাণিত। একটা জায়গায় আমি একটু অ্যাড করে দিই ইন এডিশন, যে আমার রাজনৈতিক মতটা হচ্ছে যে আমার কোনো কর্মী আমার পিছনে
এই জন্য আসবে না যে সে আসলে পরে সে চাঁদাবাজি করতে পারবে বা কোনো অবৈধ সুবিধা নিতে পারবে বা আমি তাকে দিয়ে কোনো অবৈধ কাজে লাগাবো না। আমার একটা নির্দিষ্ট গোলই হচ্ছে যে আমার সাথে যারা রাজনীতি করবে তারা যেন এমন একটা স্কিল ডেভেলপ করতে পারে যে সে রাজনীতি ছেড়ে গিয়ে সে নিজে একটা নিজের জগৎ, একটা কর্মজগৎ সে তৈরি করে নিতে পারে। ওইভাবে স্কিল ডেভেলপের জন্যই কিন্তু আমি রাজনীতিতে আসা। মানে আপনি চাচ্ছেন যে আপনার কর্মীরা ফুল টাইম প্রফেশনাল হোক এবং পার্ট টাইম পার্ট টাইম পলিটিশিয়ান। আমি সবাইকেই বলি যে তোমরা দিনে 1 ঘন্টা রাজনীতি করো, এর বেশি আমার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। দ্যাটস এ ভেরি গুড স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি। আচ্ছা ভাই, আমার লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি বললেন পৌরসভার জলাবদ্ধতার কথা, সেক্ষেত্রে আপনি বলেছেন যে মাস্টার প্ল্যানের অভাব। জি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, যদি কোনো একটা মাস্টার প্ল্যান আপনি ইন্ট্রোডিউস করান অ্যান্ড ইট নিডস এ হিউজ ইনভেস্টমেন্ট, সরকারের পক্ষ থেকে একটা হিউজ ইনভেস্টমেন্ট লাগবে যেহেতু পৌরসভার এরিয়াটা, তো সেক্ষেত্রে হচ্ছে যে নেগোসিয়েশন যদি আমরা বলি বা এই যে পৌরসভার যে মাস্টার প্ল্যানটা, সেটা আপনি কীভাবে আসলে এগোতে চাচ্ছেন? প্রথমত হচ্ছে আমি একটা ইঞ্জিনিয়ার পরিবারের সন্তান। আমার বাবা একজন প্রকৌশলী ছিলেন, আমার বড় ভাই একজন প্রকৌশলী, আমার ছোট বোন আর্কিটেক্ট, আমার মামারা দুইজনই প্রকৌশলী। তো যার কারণে ছোটোবেলা থেকে প্রকৌশলীদের সাথে থাকতে থাকতে আমারও কিছু আইডিয়া জেনারেশন কাজ করে। সেক্ষেত্রে হচ্ছে যেটা সরকারের উপরে বার্ডেন পড়বে, সরকারের অতিরিক্ত খরচের দিকে চলবে। অলরেডি একটা মাস্টার প্ল্যান পৌরসভার আছে, কিন্তু সেটাকে আধুনিকায়ন করাটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আগামী 100 বছরের যদি একটা মাস্টার প্ল্যান তৈরি করা যায়, তাহলে আমরা আশা করতেছি যে এটা আমরা পৌরসভার ইন্টারনাল যে ইনকাম সেটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। সেটার জন্য সরকারের কাছ থেকে আলাদা কোনো বরাদ্দের প্রয়োজন হবে না। আর পৌরসভাটাকে আসলে শুধুমাত্র যে জনকল্যাণমুখী করা যায় না, চাইলে পরে পৌরসভাটাকে অনেক লাভজনক প্রতিষ্ঠানেও রূপান্তরিত করা যায়। এটার জন্য করাপশনটা বন্ধ করা খুব জরুরি। বুঝতে পারছি, মানে এভরি স্টেজে আপনি চাচ্ছেন যে করাপশনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেকগুলো টাকা বেঁচে যাবে। জিরো টলারেন্স, এই ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে। বুঝতে পারি। আচ্ছা ভাই, মানে আমি জলাবদ্ধতা নিয়ে একটু রিসার্চ করছিলাম কিছুদিন আগে। সো আমি একটা পদ্ধতি খুঁজে পাই, আসলে 2 ওয়ে সুয়ারেজ সিস্টেম, অর্থাৎ একটা দিয়ে বৃষ্টির পানি চলে যাবে আর একটা দিয়ে হচ্ছে যে ময়লা পানিটা চলে যাবে আর কি। তো আমি যখন এটা নিয়ে রিসার্চ করলাম, একজন ইঞ্জিনিয়ারের সাথে উনি আমেরিকা থাকে, ওনার সাথে আমি যোগাযোগ করলাম, বললাম যে ভাই এইটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিভাবে কি করতে হবে। উনি বলছেন ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট, এটা একমাত্র ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে তারা সম্ভব। এখন এনিহাও কি নোয়াখালীতে এরকম কোনো কিছু করা যায় কিনা? আপনি যদি একটু এটা এই মুহূর্তে একটু আপনার জন্য ডিফিকাল্ট, যেমন বৃষ্টির পানিটাকে যদি আপনি সংরক্ষণের কোনো একটা ব্যবস্থা প্রত্যেকটা বাসা বাড়িতে আপনি সংরক্ষণ না করে যদি আমরা আপনি এটা নদীতে না ফেলে দেখেন, আমাদের আস্তে আস্তে কিন্তু পানির উৎসটা কমে যাচ্ছে। আপনি আমাদের পার্শ্ববর্তী সুবর্ণচর অলরেডি পৌরসভা হতে যাচ্ছে, আপনি দেখবেন গ্রীষ্মকালে সুবর্ণচরের মানুষ পানি পায় না, কারণ ভূগর্ভস্থ পানি স্তরটা কমে যাচ্ছে। আমরা যদি এখন থেকে এই প্ল্যানিংটা করি যে আমরা যে বিল্ডিংগুলো আমরা এখন থেকে অনুমোদন দিব, আমার পৌরসভা যে বিল্ডিংগুলো অনুমোদন দিবে, আমরা যদি বর্ষাকালে বৃষ্টির পানিটাকে সংরক্ষণের এরকম ইন্টারনাল কোনো ওয়াটার ট্যাঙ্ক ব্যবস্থা আমরা চালু করে দিতে পারি, এই সিস্টেমটা আমরা যদি চালু করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের পানির অভাব হবে না। সেক্ষেত্রে আমাদের বিদ্যুতের অপচয়ও ঘটবে, অপচয় রোধ করা সম্ভব হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা পানিটাকেও আমরা প্রপার কাজে ইউজ করতে পারতেছি। আরেকটা হচ্ছে ময়লা সংরক্ষণটা যদি এবং ময়লা কালেকশনটা, পৌরসভা যে ময়লা কালেকশনটা করে, নোয়াখালী পৌরসভাটা একটা ময়লা যুক্ত পৌরসভা। এই পৌরসভাটার চেয়ার থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে পৌরসভার প্রতিটি এরিয়া ময়লাযুক্ত, এগুলো আমাদের পরিষ্কার করতে হবে। আপনি ময়লাটাকে যদি প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্টটা যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে আপনার ড্রেনিং সিস্টেমটা জমাটবদ্ধ হয় না। আপনি দেখেন একটু বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টার মধ্যে শহরে জলাবদ্ধতা হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনার ড্রেনের মুখটা এই আমরাই যেই ময়লাটা আমরা ড্রেনে ফেলতেছি, সেটাই আপনার জমাট বাঁধতেছে ড্রেনের মুখে, যেখানে পানি নামবে সে জায়গায় জমাট বাড়তে বাড়তেই এমন একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যার কারণে আপনার প্রপারটা যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই পরিমাণ পানি নেমে পাচ্ছে না। তো সেটার জন্য আমি যদি শুরুতেই সিস্টেমটাকে ড্রেনেজ সিস্টেমে আমি শুরুতেই সেভাবে করি, আমি যদি প্রপার ড্রেনটা কাভার রাখার চেষ্টা করি, ইভেন হচ্ছে যে লোহার যেই ইয়াটা আর কি আপনার, এটাকে আমি কি বলবো, ফেন্স, অনেকটা ফেন্স টাইপের, সেটা যদি আমি জায়গায় জায়গায় প্রপারলি ইউজ করি, তাহলে হচ্ছে এই ময়লাগুলো আটকানো সম্ভব, তাহলে পানির ফ্লোটা ঠিক রাখা সম্ভব। এবং খালের যে মুখগুলো আপনি দেখবেন অবৈধ দখলের কারণে আমাদের খাল বিশাল বড় ছিল নোয়াখালীতে। ইভেন আমি ছোটোবেলাতেও বলতে পারবো যে যেখান দিয়ে খাল ছিল এখন সেখানে সব দোকান মার্কেট।
আমার চোখের সামনে পৌর বাজারের এই আশপাশের জায়গাগুলোও অবৈধভাবে দখল হয়ে গেছে। খাল এই অবৈধ দখলগুলো অবমুক্ত করতে পারলে, খাল খনন আবার পুনরায় করতে পারলে জলাবদ্ধতা নোয়াখালী শহর থেকে পুরো একেবারেই দূর করে দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে আমার ভীষণটা হচ্ছে 100% জলাবদ্ধতা দূরীকরণ। এটা আমার ভীষণের একটা অংশ কিন্তু। বুঝছি। আচ্ছা ভাই, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ সময় চলে আসছি। এখন লাস্টলি আপনি যদি আপনার জনগণের জন্য এই পৌরসভাবাসীকে যদি কিছু বলতে চান, আপনি বলতে পারেন। প্রিয় পৌরসভাবাসী, আসসালামু আলাইকুম। আমি কাজী মাইনুদ্দিন তানবীর। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত মেয়র প্রার্থী। পেশায় আমি একজন ব্যবসায়ী এবং ইতিপূর্বে আমি একজন ব্যাংকার ছিলাম। তো আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের পৌরসভার উন্নয়নে, আপনাদের পরিবারের উন্নয়নে, আপনাদের সমাজের উন্নয়নে আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। আশা করছি আপনারা আমাকে যাবতীয় সহযোগিতা করে আমার পাশে থাকবেন। এই দেশ উন্নয়নে, এই সমাজ উন্নয়নে আমি সবাই মিলে ভূমিকা রাখব এবং আমরা একটা ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ, যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নোয়াখালী এক্সপ্রেসকে সময় দেওয়ার জন্য। ইট মিনস ভেরি গুড টু আস। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে অন্তত জনগণের কাছে কিছু মেসেজ পৌঁছে দিতে পারলাম। ইনশাল্লাহ আমরা জনগণের কাছে ডোর টু ডোর যাব এবং জনগণের কথা শুনবো, আমাদের প্ল্যানগুলোও শেয়ার করব। আশা করছি ভবিষ্যৎটা আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা শুনলেন এনসিপি মনোনীত কাজী মঈনুদ্দিন তানবীরের নোয়াখালী পৌরসভা নিয়ে ওনার চিন্তা ভাবনা, ওনার মিশন অ্যান্ড ভিশন নিয়ে। এমন করে আমরা আরও দারুণ দারুণ এপিসোড, আরও দারুণ দারুণ অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করব। তো সেই পর্যন্ত আমাদের নোয়াখালী এক্সপ্রেসকে ফলো করে রাখুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।